আসসালামু আলাইকুম, আমি রিসালাত সানরাইসা পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জিএসটি এক্সামের একদম লাস্ট মোমেন্টে তোমরা চলে আসছো। এখন তোমাদের আসলে কি করা উচিত কি করা উচিত না, আজকের ভিডিওটা মেনলি সেটা নিয়ে একটা গাইডলাইন। তোমরা আমাকে কিছু কোশ্চেন করছিলা, লাইক যে কাট মার্কসের বিষয়ে, দেন ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, কীভাবে রিভিশন করবো, অ্যান্ড লাস্ট মোমেন্টে আসলে ঠিক কী কী টপিকে পড়বো বা কোন কোন টপিকগুলোতে পড়বো, এই টাইপের কিছু কোশ্চেন আমি পাইছি। সো সেটা এবং পাশাপাশি আমার নিজের কিছু তোমাদেরকে অ্যাডভাইস দেওয়ার আছে। সো সব মিলে আর কি আজকে আমি তোমাদের এই ভিডিওটাতে বলবো। সো ফার্স্টে শুরু করা যাক যে লাস্ট মোমেন্টে তোমরা জিএসটি প্রিপারেশন নিচ্ছ, এই টাইমে তোমাদের সব থেকে বেশি যেটা মাথায় রাখা উচিত এই মুহূর্তে সেটা হলো সুস্থ যেন থাকো। কারণ অসুস্থ হয়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা এমনিতেও খারাপ হবে, অমনিতেও খারাপ হবে। সো সুস্থতা এটা সবাইকে নিশ্চিত করতে হবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো নিজেকে যেন ভালো রাখতে পারো, টাইমলি গোসল, খাওয়া দাওয়া, এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবা। মানে এমন যেন না হয় যে লাস্ট মোমেন্টে পড়তে পড়তে বা নার্ভাসনেসের কারণে সব এলোমেলো হয়ে গেছে। এতে করে তোমার শরীরের ক্ষতি হবে, আর অসুস্থ হয়ে পড়লে প্রিপারেশন তো নিতে পারবাই না প্রপারলি, প্লাস এক্সামও খারাপ হয়ে যাবে। সো সুস্থতা সবাই এনশিওর করো। এখন আসি তোমাদের আসলে লাস্ট মোমেন্টে তোমাদের আমি বেশি টাইম নিব না, যেহেতু পরীক্ষার সময় নিজেদেরকে রিভাইজ করতে হবে। সো আমি অল্প টাইমের ভিতরে তোমাদেরকে আসলে জিনিসগুলো বোঝাই দেব। আমি শুরু করি তোমাদের ফার্স্টে তোমাদের কোশ্চেনগুলো দিয়ে, যে তোমরা আমাকে জিজ্ঞেস করছো কাট মার্কস কেমন আসে জিএসটিতে। জিএসটিতে তোমাদের কাট মার্কস জাস্ট জিএসটি না, যে কোনো অ্যাডমিশন এক্সামে কাট মার্কস হলো তোমার ডিপেন্ড করে যে তুমি কোনো ভার্সিটির কোশ্চেন হার্ড হচ্ছে নাকি ইজি হচ্ছে সেগুলোর উপরে। যদি কোশ্চেন হার্ড হয় তাহলে কাট মার্কস কম আসবে, আর যদি কোশ্চেন ইজি হয় তাহলে কাট মার্কস তাহলে বেশি আসবে। এটাই হলো কথা। এখন জিএসটিতে নর্মালি তুমি যদি 45 to 50 ভিতরে এভারেজ যদি আনতে পারো তাহলে তোমার ওয়েটিং থেকে টানবে, অ্যান্ড তুমি একটা সিট পাবা, এটুকু এনশিওর করতে পারো। সো জিএসটির ক্ষেত্রে দেখা যায় যে কি তোমার যদি এমন হয় যে কোথাও তুমি চান্স পাওনি এখন পর্যন্ত, অ্যান্ড তোমার একটা সিট লাগবেই, সেক্ষেত্রে ট্রাই করবা 50 মার্কসের ভিতরে, মানে যেন তোমার এনশিওর করে আসতে পারো যে আমি 50 অ্যাটলিস্ট পাবো, তাহলে তোমার একটা সিট কনফার্ম হয়ে যাবে। সো এটা হলো কাট মার্কসের বিষয়। কাট মার্কস দেখা গেছে যে কি হলো, আমরা যে বছর পরীক্ষা দিচ্ছি সে বছর জিএসটির কোশ্চেন হার্ড হয়েছিল, সো সে বছর কাট মার্কস 38-এর দিকে, 37-38-এর দিকে চলে গেছিলো। সো এরকমও আসে। তো এগুলো না আসলে কোশ্চেনের উপর ভ্যারি করে। আরেকটা কোশ্চেন করছো যে ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস। কথা হচ্ছে যে কি তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, সো তোমাদের শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, বাট তোমাদের পরীক্ষা হবে ফুল সিলেবাসে। মানে দেখা যাবে যে তোমাদের শর্ট সিলেবাস থেকে হয়তো 80% কোশ্চেন করছে, 20% ফুল সিলেবাসের ভিতর থেকে যে টপিকগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন করবে। মানে তোমাকে অ্যাডমিশনে ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে হবে। এখন লাস্ট মোমেন্টে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তোমার যদি ফুল সিলেবাস না করা থাকে তাহলে আমি সাজেস্ট করবো যে তোমরা ফুল সিলেবাসের প্রিপারেশন নিতে গিয়ে যাইও না। কারণ লাস্ট মোমেন্টে এখন তুমি যদি ফুল সিলেবাস নিয়ে বসো তাহলে দেখা যাবে যে তোমার কাছে সব নিউ টপিক আসবে, তখন তোমার মাথা ঘুরে যাবে, মাথা হ্যাং হয়ে যাবে যে এগুলো তো আমি কিছু পড়িনি, এগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে আমি কী করবো। যেহেতু রেশিওটা অনেক কম, 100%-এর মধ্যে মাত্র 20% ফুল সিলেবাস থেকে কোশ্চেন হচ্ছে, তাই আমি বলবো যদি তোমাদের স্টিল ফুল সিলেবাস না করা থাকে তাহলে লাস্ট মোমেন্টে এসে ফুল সিলেবাস করতে যেও না, কোশ্চেন ব্যাংক সলভ করবা। লাস্ট মোমেন্টে তো অবভিয়াসলি তোমাদের কোশ্চেন ব্যাংক এখন সলভ করতে হবে, কারণ তোমাদেরকে জানতে হবে যে কোথা থেকে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। সো কোশ্চেন ব্যাংক সলভ করার সময় যদি কোনো ফুল সিলেবাসের ভিতর থেকে কোনো টপিক পাও বা কোনো কোশ্চেন পাও তাহলে সেটা পড়ে নিবা। যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে তাহলে সেটা স্কিপ করে যাবো, বাট যদি কোনো থিওরিটিক্যাল টার্ম থাকে তাহলে সেটা পড়ে নিবা। কারণ কোশ্চেন ব্যাংক থেকে আমি আগেও বলছি যে কি পড়া আসলে রিপিট হয়। সো কোশ্চেন ব্যাংক অ্যান্ড যেটা বলতেছিলাম যে কোশ্চেন ব্যাংক সলভ করে নিবা। সো ফুল সিলেবাস যদি তোমার যদি না করা থাকে তাহলে এখন লাস্ট মোমেন্টে এসে করার দরকার নেই, যেটা তোমার করা আছে সেটাই বারবার রিভাইজ করো। তারপরে তোমরা কোশ্চেন করছো যে রিভিশনটা আসলে কীভাবে করবা। রিভিশনটা তোমাদেরকে কিছু কথা বলি, তোমাদের কিন্তু জিএসটিতে ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যায় না। সো ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যায় না, তোমাকে ফোকাস রাখতে হবে যে কোনো কঠিন যদি ম্যাথমেটিক্যাল টার্ম আসে আমি কিন্তু সেগুলো টাচ করতে পারবো না। সো সেইটা আমার আগে থেকেই বাদ হয়ে যাচ্ছে। তোমার মেইন ফোকাস থাকবে হলো থিওরিটিক্যাল টার্ম। তুমি যদি নর্মালি যদি থিঙ্ক করো, কেমিস্ট্রি আর বায়োলজি থেকে কিন্তু খুব ইজিলি মার্কস ক্যারি করা যায়, যে কেমিস্ট্রি আর বায়োলজিতে তুমি ইজিলি মার্কস পাবা, প্লাস ওটা তোমার টাইমও অনেক কম নেবে। সো ট্রাই করবা যে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে ভালোভাবে একটা মার্কস ক্যারি করার।
সো বায়োলজিতে যেন তোমার যেন কোনো গ্যাপ না থাকে, বায়োলজির যেই টপিকগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা। আর কেমিস্ট্রির যে হলো অনুশীলনী আছে, অনুশীলনীটা ভালোভাবে কভার করবা। জিএসটিতে দেখা যায় যে কি ম্যাক্সিমামটাই অনুশীলনী থেকে অনেকটা কোশ্চেন থাকে। অ্যান্ড দেন আসবা হলো তুমি ফিজিক্সে অবভিয়াসলি তোমাকে থিওরিটিক্যাল টার্ম কভার করতে হবে, অ্যান্ড ফিজিক্সে তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মও কভার করতে হবে। এখন কোশ্চেন এক্সাম হলে বসে তোমার কোশ্চেন মানে তোমরা এগুলো কোশ্চেন করছো যে এক্সাম হলে বসে আসলে আমি কী করবো। এখন লাস্ট মোমেন্টে তো আমি তোমাকে আসলে এটা বলবো না যে কি তুমি আসলে এই টপিকটা পড়ো বা এই টপিকটা পড়ো, কারণ আমি আগেই বললাম যে তোমাকে আমি যদি বলি যে এই টপিকটা পড়া নাই তোমার বাট স্টিল পড়ো, এটা ইম্পর্টেন্ট, তাহলে দেখা যাবে কি তুমি আমার কথা শুনছো যে টপিকটা ইম্পর্টেন্ট বাট তোমার পড়া নাই, তখন তুমি নার্ভাস হয়ে যাবা। বাট লাস্ট মোমেন্টে তোমাকে অলওয়েজ নিজেকে ঠান্ডা রাখতে হবে, যে যেন কোনো কিছু যেন এলোমেলো না হয়, যে আমি যেটুকু পড়ছি এটুকু আমি জানি, এটুকু থেকে আমি অ্যান্সার করবো, অ্যান্ড এটুকু থেকে আমি অ্যান্সার করতে পারলে আমার মার্কসটা ইনশিওর হয়ে যাবে। তোমাদের 80% শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে। তোমরা এতগুলো ভার্সিটি এক্সাম দিছো, তোমাদের প্রিপারেশন অলরেডি আছে। সো যেই জায়গাটাতে তোমার প্রিপারেশন আছে, যেই জায়গাটুকু তুমি জানো, সেই জায়গাটুকু থেকে তুমি যদি অ্যান্সার করে আসো শিওরলি, তাহলে দেখবা যে কি তোমার 45 to 50 মার্কস ক্যারি হয়ে যাচ্ছে। সো এই মার্কসটা তুমি যদি ইনশিওর করতে পারো তাহলে তোমার একটা সিট চলে আসবে। জিএসটিতে 50-র উপরে কখনোই কাট মার্কস যাবে না, 45 to 50-র ভিতরেই থাকবে। সো এই মার্কসটা ক্যারি করতে পারলেই তোমার একটা সিট কনফার্ম হবে, এটা তুমি শিওর। এখন আসে যে কি তোমরা কোশ্চেন দাগাবা কীভাবে পরীক্ষার হলে কিন্তু অনেক বেশি প্রেশার থাকে, একটা মেন্টাল প্রেশার, প্লাস এখনও যাদের স্টিল কোথাও চান্স হয়নি তাদের জন্য আরও একটা মেন্টাল প্রেশার থাকে, যে আমার ফ্যামিলি থেকে একটা প্রেশার যে আমার এখনও কোথাও চান্স হয়নি, প্লাস নিজের একটা মেন্টাল প্রেশার। সো এত কিছু প্রেশার নিয়ে আসলে এক্সাম হলে দাগাবা কীভাবে। কথা হচ্ছে যে কি যখন কোশ্চেন দাগাইতে বসবা তখন দেখা যায় যে কি অনেকগুলো কোশ্চেন তুমি পারতেছো, অনেকগুলো কোশ্চেন পারতেছো না। যদি এমন হয় যে আমি সিরিয়ালে 10-12টা কোশ্চেন পারতেছি না, তাহলে সিরিয়ালে 10-12টা কোশ্চেন স্কিপ করে যাবা। অ্যান্ড এটা থিঙ্ক করবা যে 10-12টা কোশ্চেন সবার জন্য হার্ড। আমি যখন জিএসটি এক্সাম আমাদের সময় যখন দিতে বসি তখন আমি শুরুর দিকে দেখতেছিলাম যে কি কয়েকটা কোশ্চেন একটু হার্ড ছিল, মানে করা যাচ্ছিল। সো সেটা আমি একটু নার্ভাস হয়েছিলাম, বাট দেন কিন্তু পরের কোশ্চেনগুলো কিন্তু ইজি ছিল। সো বিষয় হচ্ছে যে শুরুর দিকে তোমার জন্য তুমি যেটুকু পড়ছো বাকিরাও সেটুকুই পড়ছে, এটুকু অলওয়েজ মাথায় রাখবা যে তুমি যা পড়তেছো বাকিরাও সেটাই পড়ছে, বাকিরা তোমার থেকে বেশি পড়েনি। তোমার কাছে যেটা হার্ড বাকিদের কাছেও সেটা হার্ড, তাই তুমি যেটা হার্ড মনে করে নার্ভাস হয়ে যাচ্ছ সেটাতে নার্ভাস হওয়ার কিছু নেই। তার মানে কোশ্চেন হার্ড হয়েছে ধরে নেবা, সেগুলো সুন্দরভাবে স্কিপ করবা। স্কিপ করে যেগুলো তুমি জানো সেগুলো সব আগে দাগাবা। এমন যদি হয় যে তুমি 100টা কোশ্চেনের মধ্যে 40টা দাগাইছো, বাকি 60টাই তুমি পারতেছো না, তাও নার্ভাস হওয়ার কিছু নেই, কারণ এটা মাথায় রাখবা যে 45 to 50 মার্কস ক্যারি করতে পারলে তোমার একটা সিট হয়ে যাবে। তো নার্ভাস হওয়ার কিছু নেই, নার্ভাস কখনোই হবে না। এখন এই 45 to 50 অনেকে হলো দেখা যাবে যে কি এর মাঝে বায়োলজি, আমি তোমাদেরকে বলতেছি যে কি বায়োলজি আর কেমিস্ট্রি থেকে ইজিলি মার্কস ক্যারি করা যায়। তো এরকম অনেকের দেখা যাবে যে কি বায়োলজিতে তারা মানে দাগাবে না, হয় ইংলিশ দাগাবে না হয় বাংলা দাগাবে। সো সেক্ষেত্রে ইংলিশ আর বাংলাতে মার্কসটা আনার ট্রাই করবা। ম্যাথ কোশ্চেন বরাবরই জিএসটিতে একটু হার্ড হয়। সো সেক্ষেত্রে তোমরা ম্যাথের জন্য টাইমটা যেন সেভ করতে পারো, সেজন্য আমি বলতেছি বারবার যে কি বায়োলজি আর কেমিস্ট্রি বা বাংলা ইংলিশ যেটাই দাগানো কেন সেটাতে যেন টাইমটা যেন তোমার জন্য কম লাগে, এইভাবে একটা প্রিপারেশন নেবে। এখন প্রিপারেশন নেওয়ার সময় লাস্ট মোমেন্টে তোমার যে জিনিসগুলো ডিভাইস দিতে হবে সেটা হলো বায়োলজি কেমিস্ট্রির যেই রাইটার্স আছে, লাইক তোমার হলো হাজারি স্যার, কবির স্যার, দেন আজমল স্যার, হাসান স্যার, এই যে রাইটার্সগুলো যে আছে রাইটার্সের বইয়ের অনুশীলনীগুলো করবা। দেন মডেল টেস্ট করবা। মডেল টেস্ট মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর কি, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করবা। তোমাদের পরীক্ষার আগের দিন রাতে বই খুলে লাইন বাই লাইন পড়ার কোনো দরকার নেই। পরীক্ষার আগের দিন রাতে জাস্ট যেগুলো তোমাদের বিগত 2-3 বছর, কারণ পরীক্ষার আগের দিন রাতে তুমি চাইলেও 10 বছরের বা 12 বছরের তুমি কোশ্চেন সলভ করতে পারবে না। সো যে 2-3 বছর আছে সেই 2-3 বছরের একটু টপিকগুলো দেখে নিলাম। এখন এই টপিকগুলো দেখতে গিয়েও তোমরা অনেক সময় এরকম হতে পারে যে তোমাদের কাছে নিউ কোনো টপিক চলে আসতে পারে, যেই টপিকটা তুমি জানোই না। এটা তো ভয় পাওয়ার কিছু নেই। মানে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে তোমাদের হাতে এখন 7 দিন সময়, এই টাইমে তুমি যদি কোনো বিষয় নিয়ে যদি ভয় পেয়ে যাও তাহলে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগেই আসলে মানে ফেল হয়ে গেলে এরকম একটা অবস্থা। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ভয় পাবে না। এখন হলো তোমরা আমাকে কোশ্চেন করছিলা যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, তোমরা অনেকে আমাদের কোর্সে ভর্তি ছিলা, সো সেখান থেকে আমাকে কোশ্চেন করছো যে আমরা যে সাজেশনগুলো দিছি সেই সাজেশনগুলো থেকে আসলে পড়াটা বেনিফিটেড হবে কি হবে না। আমরা যে প্রথম কথা যে কি আমরা যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো না আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস অনেক কিছুর উপর বেস করে দেওয়া। সো এগুলো অবভিয়াসলি তোমার জন্য বেনিফিটেড।
তুমি যদি এটা থেকে পড়ো তাহলে অনেক কিছুই কমন পাবা, বাট তোমাকে ফুল সিলেবাসেরও মানে একটা কনসেপ্ট তোমার কাছে রাখতে হবে। এখন অ্যাডমিশনে কি হচ্ছে না হচ্ছে সেটা তো বলা যায় না, বাট তুমি যদি আমাদের টপিকগুলো পড়ে থাকো, যেগুলো যেহেতু ওটা তোমার প্রিভিয়াস ইয়ার মডেল টেস্ট প্লাস অনেক কিছুর উপর অ্যানালাইজেশনের মাধ্যমে একটা মানে অ্যানালাইজ করে করে একটা তৈরি করা, সো সেদিক থেকে আমার মনে হয় যে কি তুমি এটা যদি পড়ো তাহলে অনেক বেশি বেনিফিটেড হবা। মানে যারা কভার করছে তারা আসলে আমাদের মানে তোমরা যদি রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির যদি যারা চান্স পেয়েছে অলরেডি তাদেরও যদি কথা থিঙ্ক করো তাহলে তাহলে তুমি হলো তাদের কাছ থেকে জানতে পারবা যে আমাদের যে কোশ্চেনগুলো আছে, আমরা যে এক্সামগুলো নেই সেই এক্সামগুলো থেকে কিন্তু কমন আসে পরীক্ষায়। সো সেই পরীক্ষার কমন যে আসে এগুলো কিন্তু আমাদের অ্যানালাইজ করে আমরা তৈরি করে তাই আসে। সো আমাদের যে সাজেশনগুলো দেওয়া সেগুলো থেকে অবভিয়াসলি পড়লে তুমি বেনিফিটেড হবা। আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলতেছি সেটা হলো যে পরীক্ষার সময় অলওয়েজ এটা মাথায় রাখবা, তোমাদের কিন্তু পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। সো নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা অলওয়েজ মাথায় রাখবা যে তুমি যদি একটা ঠিক করো আর চারটা যদি এমন হয় যেগুলো তোমার পরীক্ষায় অবভিয়াসলি তোমাকে দাগাইতে হবে, তুমি 45 মানে 100টা কোশ্চেনের মধ্যে তুমি 40 বা 45টা দাগায় টাগায় বসে থাকতে পারো না, কারণ তোমার কাছে আরও অনেকগুলো কোশ্চেন আছে যে 40 বা 45টা তুমি শিওরলি দাগাইছো, ওইটার মধ্যে 1-2টা ভুল যেতে পারে। সো দাগাইতে হবে, বাট কোনগুলো দাগাবা যেগুলো তোমার 50-50 মানে হতেও পারে না হতে পারে, তুমি 50% শিওর অ্যাটলিস্ট যে কি হ্যাঁ এটা আসতে পারে, বাট 50% মানে একটু হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ বা আবছা আবছা মনে হচ্ছে, সেগুলো দাগাবা। বাট তুমি যেগুলো একদমই জানো না বা হুদায় দাগাচ্ছ এরকম যেন না হয়, মানে আন্দাজে কোনোটা দাগাইতে যাবা না সেরকমভাবে। কারণ তুমি যদি 4টা ভুল করো তাহলে কিন্তু তোমার এনশিওর করা সেই 45 মার্কস থেকে 1 মার্কস কমে যাবে, এতে করে কিন্তু তোমার সিরিয়াল পিছিয়ে যাবে, তখন কিন্তু তোমার কিন্তু একটা সিট কিন্তু চলে যাবে। সো নেগেটিভ মার্কিংয়ের বিষয়টা অলওয়েজ মাথায় রাখবা। তোমার যদি একটা সিট দরকার হয়, মানে এমন হয় যে তুমি এখনো কোথাও চান্স পাওনি এবং একটা সিট তোমার দরকার, তাহলে আমি সেক্ষেত্রে সাজেস্ট করবো তোমরা যদি 55টা অ্যাটলিস্ট এনশিওর করে দাগাইতে পারো তাহলে দাগানোর দরকার নেই, যদি এমন হয় যে কি আমি একদম শিওর, মানে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটা। অ্যান্ড তোমাদের হলো তোমাদের বি ইউনিটের লাইভ হলো আগামীকালকে করার কথা। সো বি ইউনিটের তোমরা লাইভটা আগামীকালকে পেয়ে যাবা। তোমরা কোশ্চেন করতে পারো, আমি দেখতেছি তোমাদের কমেন্টগুলো, সমস্যা নেই। অর্গানিক কোশ্চেন, আচ্ছা অর্গানিক কোশ্চেন থেকে কিছু কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারছো না, মেবি লিখতে চাইছো। যাই হোক, অর্গানিকের তোমাদের হলো জিএসটিতে অর্গানিক কোশ্চেন মিনিমাম মানে একটা এভারেজে থাকে, মানে অর্গানিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন করা হয় 4 থেকে 5টা। এখন অর্গানিক কোশ্চেন দেখা যায় কি যে অনুশীলনী থেকে তোমাদের ম্যাক্সিমাম টাইম তুলে দেয় 1-2টা, মানে দেখা যায় যে কি 5টা কোশ্চেন করছে 5টার মধ্যে 1-2টা ওই অনুশীলনী থেকে তুলে দিচ্ছে। সো অনুশীলনীটা যদি বোঝো আর না বুঝো মুখস্থ করে নাও, মানে এরকম একটা অবস্থা। যদি ভুল দেওয়া থাকে তাহলে ভুলটাই মুখস্থ করো, বাট এটা মেডিকেলের ক্ষেত্রে বলতাম, মানে এমন যদি হইতো যে কি অনুশীলনীতে ভুলটা দেওয়া আছে ভুলটাই মুখস্থ করতেছো তাহলে এটা মেডিকেলের ক্ষেত্রে হতো। ভার্সিটিতে যদি ভুল দেওয়া থাকে তাহলে সেটা তোমাকে ঠিক করে মুখস্থ করতে হবে, কিন্তু অনুশীলনী কভার করো, এটা হলো মেন কথা। আর যেগুলো তুমি পারতোছো না সেগুলো হলো তোমার একটু কনসেপ্টটা বই দেখে ক্লিয়ার করে নাও। আর যদি তুমি আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে আমাদের কোর্সে অলরেডি হলো তোমাদের কিউএনএ একটা সার্ভিস আছে, তোমরা সবাই জানো যারা কোর্সে এনরোল করছো অলরেডি। সো তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে কোনো জায়গায় তোমরা যদি কোশ্চেনগুলো দাও তাহলে ওখানে আমাদের যেই মেন্টরস আছে মেন্টর টিম থেকে তোমাকে যে কোনো ভাইয়া বা আপু হেল্প করে দেবে, মানে সেটা বুঝাই দেবে আরও সুন্দর করে। বাট একদমই নিউ টপিক নিয়ে এখন বসো না, আমার পার্সোনাল সাজেশন, বিকজ একদম নিউ টপিক নিয়ে বসলে এখন দেখা যাবে যে কি তোমাদের মাথা পুরো এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, মডেল টেস্টগুলো না আসলে আমাদের খুব একটা কঠিন হচ্ছে না। আমি তোমাদেরকে বলছিলাম যে জিএসটিতে তুমি থিওরিটিক্যাল কোশ্চেন যদি ভালোভাবে পড়া থাকে তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা, বাট ম্যাথমেটিক্যাল কোশ্চেন বরাবরই জিএসটিতে কঠিন হয়, মানে একটু টাফ হয়। সেজন্য আমি তোমাদেরকে বলতেছি বারবার করে যে কি কেমিস্ট্রি বায়োলজি এই যে এই সাবজেক্টগুলো যে আছে বাংলা ইংলিশ এগুলোতে যেন টাইম বেশি না লাগে সেভাবে একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার ট্রাই করো, কারণ তোমার ফিজিক্স ম্যাথ এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলোতে টাইম লাগবে। আমাদের কোশ্চেন অনেক অ্যানালাইজ করে করা হয়। সো প্রিভিয়াস ইয়ারে তুমি যদি মডেল মানে কোশ্চেনগুলো যদি দেখো জিএসটির তাহলে সেটা দেখেই বুঝতে পারবা যে আসলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসলে একটু টাফ হয়। সো মডেল টেস্ট খুব একটা কোশ্চেন হচ্ছে না, অ্যান্ড আশা করি তুমি যদি আমাদের প্রতিটা পরীক্ষা দিয়ে থাকো আর
যে টপিকগুলো থেকে আমরা কোশ্চেন করি সেগুলো যেগুলো বুঝতে পারতেছো না সেগুলো আমাদের মেন্টরের কাছ থেকে বুঝাই নিয়ে থাকো, প্লাস নিজেও যদি সলভ করে থাকো তাহলে তুমি জিএসটিতে ভালো কিছু করবা। আচ্ছা, তোমাদের কাট মার্কস যদি তুমি এমন হয় যে কি কোনো একটা সাবজেক্টে চান্স পাইলেই হইলো, তাহলে তুমি মার্কস আমি যেটা শুরুতেই বলছিলাম যে 45 to 50 ভিতরে রাখতে পারলেই এনাফ যে কোনো একটা মানে ভার্সিটিতে যে কোনো একটা সাবজেক্টের জন্য। বাট তুমি যদি ভালো ভার্সিটি চাও তাহলে সেক্ষেত্রে কাট মার্কস যেহেতু তোমার কোশ্চিন হার্ড হইলে কমে যায়, সো সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে কি এমন যদি হয় যে 40-র দিকে কাট মার্কস চলে গেছে তাহলে তুমি অ্যারাউন্ড 50 পাইলেই একটা মোটামুটি ভালো ভার্সিটিতে পাবা। বাট ভালো ভার্সিটি হয়তো একটু লোয়ার সাবজেক্ট পাবা, বাট 50+ যদি করো মানে 55-এর দিকে বা 54-এর দিকে যদি পাও তাহলে, বা তার থেকেও যদি একটু মানে 52+ পড়লেই দেখা যাবে যে কি মোটামুটি একটা ভালো সাবজেক্টও চলে আসবে যদি কাট মার্কস কম হয়। বাট যদি কাট মার্কস বেশি হয় মানে কোশ্চিন তাহলে ইজি, কোশ্চিন ইজি হলে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু মানে 60+-এর দিকে যেতে হবে ভালো সাবজেক্ট প্লাস ভালো ভার্সিটির জন্য। আচ্ছা, আচ্ছা, তোমাদের আর নিউ কোনো কোশ্চিন আপাতত কারো কোনো কোশ্চেন দেখা পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি যেগুলো কোশ্চেন অলরেডি আমাকে তোমরা ইনবক্সে করছো আমি তাহলে সেগুলোর অ্যান্সার দিই। যেগুলো কোশ্চেন তোমরা অলরেডি করছো আমি তাহলে সেগুলোর অ্যান্সার দিচ্ছি। ওকে, রিভিশনের কথা আমি অলরেডি বলছি তোমাদেরকে যে তোমরা রিভিশন কিভাবে নিবা। ফার্স্টে হলো যে মানে এখন তোমাদের লাইন বাই লাইন বইয়ের পড়ার কিছু নেই, তোমরা ফার্স্টে হলো প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করবা, দেন অনুশীলনী যেই আছে অনুশীলনীগুলো কভার করবা, আর পরীক্ষার আগের দিনটাতে প্রিভিয়াস 1-2টা ইয়ারের হয়তো কোশ্চেন সলভ করলা বা দেখলাম, মানে পরীক্ষার আগের দিনটাতে অত বেশি প্রেশার নেওয়ার কোনো কিছু নেই। এগুলো না আসলে সবগুলোই সেমি অ্যান্সার, লাস্ট মোমেন্টে কি পড়বো বা কি করবো। আর যেটা বলতেছিলাম যে নিউ কনসেপ্টের দিকে এখন আপাতত তাকানোর কোনো দরকার নেই, নিউ কনসেপ্ট স্কিপ করো। আচ্ছা, আমাদের এখানে মডেল টেস্ট বা তুমি যদি অন্য কোনো জায়গায় যদি মডেল টেস্ট দিয়ে থাকো তাহলে সেগুলোর ক্ষেত্রে আমি বলবো যে বেশি টেন্সড হওয়ার কিছু নাই। তুমি যদি আমাদের মডেল টেস্টে যদি একটু যদি কম পাও তাহলে সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। কারণ হলো তোমার আমাদের মডেল টেস্টের কোশ্চেনগুলো আমরা তোমাদের যেন তোমরা ওভার কনফিডেন্ট না হয়ে যাও সেজন্য ইচ্ছে করে একটু হার্ড করি, বাট তার মানে এমন না যে আমরা অনেক বেশি হার্ড করি বা আমরা আউট অফ সিলেবাস কোশ্চেন করি বা আসতে পারবে না এমন টাইপের কোশ্চেন করি, এরকম না, বাট একটু হার্ড করি যে যেই টপিকের থেকে আমাদের মানে মোটামুটি কোশ্চেন আসে জিএসটিতে সেই টপিকেরই একটু জাস্ট খালি ঘুরায় পেঁচায় কোশ্চেন করা হয়। এগুলো কেন করা হয়? যেন তোমরা ওভার কনফিডেন্ট না হয়ে যাও, কারণ ওভার কনফিডেন্ট হয়ে গেলে দেখা যাবে কি তোমরা তখন পড়াশোনা ছেড়ে দেবা। তো পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না, এই জন্য ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, সেই জন্য আমরা একটু মোটামুটি আর কি হার্ড করি কোশ্চেনগুলো, সেটা নিয়ে মানে আসলে টেন্সড হওয়ার কিছু নেই। আমাদের মডেলগুলোতে তুমি যদি অ্যারাউন্ড 50 ক্যারি করতে পারো তাহলেই ভাববা যে কি তুমি মানে একটা সেট এনশিওর করতে পারবে। অ্যারাউন্ড 50 ক্যারি করতে পারলে এনাফ, 45, 50, 40 এরকম ক্যারি করতে পারলেই এনাফ। আসলে তোমাকে গুরুত্ব সব সাবজেক্টে দিতে হবে, তবে বেসিক্যালি আমি যদি মানে প্রিভিয়াসের কোশ্চেনের বেসিসে যদি বলি তাহলে মোটামুটি দেখা যায় যে কি বায়োলজি ফার্স্ট পেপার থেকে কোশ্চেন বেশি করা হয় সেকেন্ড পেপারের তুলনায়। সো বায়োলজি ফার্স্ট পেপার একটু ভালোভাবে পড়া ট্রাই করো, বাট এটা আসলে কোশ্চেন যারা করতেছে তাদের উপর ডিপেন্ড করে তারা কোথা থেকে কোশ্চেন করবে বা করবে না। বাট বায়োলজি ফার্স্ট পেপার থেকে মোটামুটি প্রিভিয়াস ইয়ারের বেসিসে বললে কোশ্চেন বেশি করা হয়।
আর দাগানোর ক্ষেত্রে হলো যেটা আমি বারবার বলতেছিলাম, যে দাগানোর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা যে তোমার জন্য যেটা হার্ড বাকিদের জন্য সেটা হার্ড, সো টেন্সড হবে না। যেটা যেটা তুমি পারো সেটার আগে অ্যান্সার করে যাবা। মানে সিরিয়ালে তুমি যদি এমন হয় যে কোশ্চিন হাতে নিয়ে তুমি দেখতেছো যে কি সিরিয়ালে প্রথম 20টা কোশ্চিনের অ্যান্সার তুমি জানো না বা পারতেছো না, তাহলে 20টাই স্কিপ করে চলে যাবা, তোমার অ্যান্সার করার দরকার নেই। যেগুলো পারবা সেগুলো অ্যান্সার করবে, এটা হলো মেন কথা। যে 20টাই স্কিপ করে চলে যাবা, অ্যান্সার করার দরকার নেই। তারপরে 21 নাম্বার তো অ্যাটলিস্ট পারবা, সো যে কয়টা পারবা সে কয়টা আগে অ্যান্সার করে ফেলবা। এতে করে তোমার মানে এমন হবে না যে তুমি 80টা কোশ্চিন, মানে 100টার মধ্যে 80টা কোশ্চিন দেখছো, দেখতে দেখতে তোমার 1 ঘন্টা চলে গেছে। মানে পরীক্ষার হলে কিন্তু 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে তুমি কিন্তু নিজেও আসলে গেস করতে পারবা না। সো এক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমার যেন এমন না হয় যে কি আমি আসলে 100টা কোশ্চিনই দেখতে পারিনি, তাতেই আমার পরীক্ষার সময় চলে গেছে। পরীক্ষার হলে কিন্তু 1 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে তুমি কিন্তু নিজেও আসলে গেস করতে পারবে না। আচ্ছা, বি ইউনিট নিয়ে তোমাদের আগামীকালকে লাইভ হবে। আর জি, এখন শুধু মডেল এক্সামগুলো নিয়ে দেওয়ার ট্রাই করবা বিভিন্ন জায়গায়, বা আমাদের প্ল্যাটফর্মে যদি কেউ যদি ভর্তি থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্মে। বাট আপাতত জাস্ট খালি মডেল এক্সামগুলো নিয়ে দেওয়ার ট্রাই করবা, কারণ কোশ্চেন মডেল টেস্ট দিলে তুমি আসলে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। সেই জিনিস মানে একটা ভালো একটা ধারণা পাবা, প্লাস হলো তোমার মানে একটা নিজের উপর একটা কনফিডেন্ট আসবে যে আচ্ছা ঠিক আছে এই টাইপেরই কোশ্চেন হচ্ছে অ্যান্ড এটার মধ্যে আমি এতগুলো মার্কস ক্যারি করতে পারতেছি। অ্যান্ড যদি আমাদের মতো যদি কোনো প্ল্যাটফর্মে যদি এক্সাম দিয়ে থাকো তাহলে তোমার সেক্ষেত্রে দেখা যাবে যে কি তুমি এইটুকু মানে অ্যাটলিস্ট যেহেতু আমাদের মতো যে প্ল্যাটফর্মগুলো আছে বা আমরা দেখা যায় যে পরীক্ষা শেষে একটা মেরিট লিস্ট দিই, সো আমাদের স্টুডেন্টদের মধ্যেও একটা কম্পিটিশন হয়, তখন তারা মানে নিজেদের মাঝে এইটুকু কনফিডেন্ট পায় যে হ্যাঁ আমার এরকম মার্কস আসতেছে, আমি এরকম র্যাঙ্ক করতেছি, এখানে তো অলরেডি আমি 300 400 বা 500 জন স্টুডেন্টের সাথে ফাইট করতেছি, করে আমার এরকম একটা র্যাঙ্কিং আসতেছে। ওকে, ওভারঅল তাহলে জিএসটিতে এরকম স্টুডেন্ট থাকবে, আমার তাহলে র্যাঙ্কিংটা তাহলে এরকম আসতে পারে এরকম। বাট এটাতে ডিপ্রেসড হওয়ার কিছু নেই। তোমার আমি প্রিপারেশন যেখানে নিছি সেখানে 200 জন স্টুডেন্টও ছিল না, সো 200 জন স্টুডেন্টও না থাকে আমি যদি সেখানে একটা র্যাঙ্কিং নিয়ে যদি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে পারি, তাহলে তোমরা কেন 500 জন স্টুডেন্টের মাধ্যমে একটা ভালো র্যাঙ্কিং করলে একটা ভালো জায়গায় যেতে পারবে না? মানে এটা থিঙ্ক করার দরকার নেই যে কি আমার ওখানে 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিবে আর আমি এখানে মাত্র 500 জন স্টুডেন্টের সাথে ফাইট করে আমি এটা ভাবতেছি। তুমি জাস্ট এটা ফোকাস করবা যে তুমি কত মার্কস ক্যারি করতে পারতেছো। তুমি যদি আমাদের মডেল টেস্টগুলোতে অ্যারাউন্ড 50 যদি ক্যারি করতে পারো তাহলে এটা তুমি শিওর থাকো যে তুমি একটা সিট কনফার্ম করতে পারবা জিএসটিতে। আর সাবজেক্ট সবগুলোতে ইকুয়াল গুরুত্ব দিতে হবে, কোনো আপ ডাউন করা যাবে না। কারণ কোশ্চিন কোথা থেকে হবে সেটা আসলে আমি এভাবে তো মানে যারা কোশ্চিন করে তারা আসলে এটা ভালো জানে, আমি তো বলতে পারবো না। বাট আমি যদি প্রিভিয়াসের কোশ্চিনগুলো থেকে যদি বেসেস করে বলি তাহলে দেখা যায় যে কি কেমিস্ট্রিতে যেমন অর্গানিক থেকে 4 থেকে 5টা কোশ্চিন মিনিমাম থাকে। সো অর্গানিকের ক্ষেত্রে তোমাকে ফোকাস করতে হবে, কারণ 4 থেকে 5টা কোশ্চিন হিউজ একটা মানে একটা চ্যাপ্টার থেকে তুমি শিওর যে 4 থেকে 5টা কোশ্চিন আসবে, এটা কিন্তু একটা হিউজ ব্যাপার। তো সেরকম আর কি বায়োলজি ফার্স্ট থেকে কোশ্চিন আসে বেশি, ম্যাথ যে কোনো জায়গা থেকে কোশ্চিন আসে, তবে বহুপদী তারপর তোমার বৃত্ত এই জায়গাগুলো থেকে কোশ্চিন মোটামুটি করে, আর ত্রিকোণমিতি তো অবভিয়াসলি থাকবে। দেন ফিজিক্সের হলো তোমার দেখা যায় যে কি গতির চ্যাপ্টার, কাজের চ্যাপ্টার, এগুলো থেকে একটু মিলায় কোশ্চিন করে মোটামুটি। সো এগুলো থেকে আর কি মোটামুটি কোশ্চিন হয়। কোশ্চিন যেহেতু তোমাদের ক্যালকুলেটার ছাড়া পরীক্ষা দিতে হবে, সো এরকম আহামরি কোনো কোশ্চিন করবে না যেটা তুমি পারবে না। কোশ্চিন খুবই ইজি করে, মানে আমাদের আসলে কি হয় আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে নার্ভাস থাকি, পরীক্ষার হলে নার্ভাস থাকি, মানে সব মিলে নার্ভাসনেসের কারণে দেখা যায় আমরা ইজি কোশ্চিনও ভুল করে আসি, ইজি জিনিসও পারি না, নর্মাল মানে জানা থিওরিটিক্যাল টার্মগুলো দেখা যায় যে ক্যান্সার করতে পারি না, অ্যান্ড এই জন্যই র্যাঙ্কিং পিছায় যায়। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি যে শান্ত থাকো, নিজেকে শান্ত রাখো, তাহলেই ভালো হবে, মানে ভালো কিছু হবে। আর লাস্টলি এটা অবভিয়াসলি বলতেই হয় যে কি আসলে সুস্থ থাকতে হবে অ্যান্ড সবার কাছে দোয়া চাবা, কারণ অনেক সময় দেখা যায় যে কি অনেক ভালো এক্সাম মানে ভালো প্রিপারেশন আছে তো স্টিল হয় না। সো
এক্ষেত্রে অবভিয়াসলি দোয়া আর ভাগ্য অনেক বেশি ম্যাটার করে। সো দোয়া আর ভাগ্য মানে দোয়া তো অবভিয়াসলি চাইতে হবে সবার কাছে, ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট। বাট আগেই হেরে যাওয়া যাবে না, ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে। আচ্ছা, তো মোটামুটি এগুলো নিয়ে তোমাদের কোশ্চেন ছিল, অ্যান্ড হোপ দ্যাট তোমাদের লাস্ট মোমেন্টে কী কী করতে হবে বা কী কী পড়তে হবে সেটা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পেয়ে গেছো। তো আর বেশি সময় নষ্ট না করি, যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, গিয়ে পড়তে বসো, রিভাইজ করো, অ্যান্ড যেভাবে বললাম সেভাবে রিভাইজ করো। মানে যদি তুমি ভাবো যে আমি আজকে ফিজিক্স পড়বো, সো ফিজিক্সের যেই অনুশীলনীতে তোমাদের শর্ট সিলেবাস যেটা আছে, সেই শর্ট সিলেবাসের আগে অনুশীলনীগুলো কভার করে নাও। অনুশীলনীগুলো কভার করে নিয়ে দেন তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা স্টার্ট করো। কোশ্চেন ব্যাংক সলভ করার সময় যদি দেখো যে কি তোমার ফুল সিলেবাস থেকে কোনো কোশ্চেন আসছে বা কোনো টপিক দেখছো, তাহলে ওটা পড়ে নাও। বাট তোমার যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে ওটা স্কিপ করে চলে যাও, যেহেতু তোমাদের মানে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করবে এরকম কোনো ইনশিওরিটি দেয়নি। মানে ফুল সিলেবাস থেকেই কোশ্চেন করবে, বাট সেটা সামনাসামনি মানে কি ডাইরেক্টলি বলেনি। সো সেক্ষেত্রে দেখা যাবে যে কি রেশিওটা অনেক কম আপ ডাউন হবে। সো লাস্ট ইয়ার কি এটাই বলবো যে যেভাবে আমি বললাম সেভাবে রিভিশন করো, হোপ দ্যাট ভালো কিছু হবে। আর সুস্থ থাকো, ভালো থাকো, এই আর বেশি সময় নষ্ট না করি। আর সবাই পড়াশোনা করো, ভালোভাবে ঘুমাবা, টাইমলি ঘুমাবা। মানে এমন যদি হয় যে কি তুমি সারাদিনের মধ্যে রাতে, অনেকে থাকে যে কি রাতের বেলা পড়লে পড়া ভালোভাবে করতে পারে, অনেকে থাকে যে কি দিনের বেলা পড়লে পড়া ভালোভাবে করতে পারে। সো যদি এমন হয় যে কি তুমি রাতে তোমার পড়া ভালো হয়, তাহলে সেক্ষেত্রে দিনের বেলা একটা ভালোভাবে ঘুম দিবা। আর যদি মনে হয় যে কি তুমি দিনের বেলা ভালোভাবে পড়তে পারো, তাহলে সেক্ষেত্রে রাতের বেলা ভালোভাবে দেবা। বাট তোমার ঘুমের টাইমটা যেন ঠিক থাকে, মানে টানা 6 থেকে 7 ঘন্টা তুমি যেন কোনো টেনশন ছাড়া একটা ভালোভাবে একটা ঘুমাইতে পারো, ঘুম দিতে পারো। সেক্ষেত্রে অবভিয়াসলি মানে মাথায় রাখবা সেটা, কারণ ভালো ঘুম না হলে তুমি যতই পড়ো না কেন, যতই কিছু পড়ো না কেন, সব এলোমেলো হয়ে যাবে, সব কনফিউজড হয়ে যাবে। সো ঘুম এনশিওর করতে হবে, যতই তুমি পড়াশোনা করো না কেন, ঘুমটা যেন প্রপারলি হয়। কারণ ব্রেনকে রেস্ট দিতে হবে প্রপারলি। ব্রেনকে যদি প্রপারলি রেস্ট না দাও, তাহলে ব্রেন টোটালি ফাংশন করবে না। ব্রেন টোটালি ফাংশন না করলে যার জন্য এত কিছু করতেছো, যেটার পিছনে এত বেশি ছুটতেছো, সেটাই আসলে আলটিমেটলি পাবা না। এটাই হলো কথা। সো পড়াশোনা করো সবাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।